হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি ইউরোর রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করতে। তো আপাতত ইউরোর রাউন্ড অফ 16 এর ম্যাচগুলো খেলা হয়ে গেছে। টোটাল 8টা ম্যাচ খেলা হয়ে গেছে 16টা টিমের মধ্যে, যেখান থেকে আমরা টপ 8টা টিম পেয়ে গেছি। তার মানে কোয়ার্টার ফাইনাল যাদের সাথে খেলা হবে সেটা পেয়ে গেছি। তো আসা যাক এবার ইউরোর রাউন্ড অফ 16 এর একটু রিভিউ অ্যানালিসিস করার। এটার জন্য আলাদা ভিডিও আসবে, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা ইউরোর কোয়ার্টার ফাইনালের প্রিভিউ আর একটু ম্যাচ অ্যানালিসিস নিয়ে। তো গাইস শুরু করা যাক। তো প্রথমেই বলি গাইস, যেই 8টা টিম কোয়ালিফাই করেছে, ঠিক আছে, তাদের মধ্যে হচ্ছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, টার্কি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস আর সুইজারল্যান্ড। ঠিক আছে, তো গাইস প্রথমে রাউন্ড অফ 16 এর ম্যাচ নিয়ে আলোচনা করি। তো রাউন্ড অফ 16 এর ফার্স্ট ম্যাচ হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস ইতালি ছিল, যেটা সুইজারল্যান্ড 2-0 জিতে। যেখানে ইতালি সবাই ভেবেছিল ইতালি হয়তো কোথাও না কোথাও বাজিমাত করে বেরিয়ে যাবে, তো সেখানে সুইজারল্যান্ড 2-0 যেতে। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে জার্মানি ভার্সেস ডেনমার্ক, যেটা জার্মানি 2-0 যেতে। ঠিক আছে, যেখানে সবাই ভেবেছিল জার্মানি যে গ্রুপ স্টেজে খেলে এসেছে, সুইজারল্যান্ড ম্যাচটা একটু টাফ হলেও ঠিক আছে, কোথাও না কোথাও মানে 1-0 পিছিয়েই ছিল। ফুকিং এসে লাস্টে গোলটা করলো বলে অ্যাট এক টাইমে, ইঞ্জুরি টাইমে, না হলে তো ওই ম্যাচটাও আই থিঙ্ক জার্মানি হেরে যেত। যাই হোক, কিন্তু ড্র নিয়ে শেষ করেছিল, গ্রুপ স্টেজে টপ করেছিল, তো আশা তারাই জিততো। কিন্তু যথেষ্ট ভালো খেলেছে জার্মানি, ডেনমার্কও যথেষ্ট ভালো খেলেছে, টাফ ফাইট দিয়েছে। স্কোর লাইন 2-0 বললেও যথেষ্ট ডেনমার্ক চান্স ক্রিয়েট করেছে আর সুযোগ তৈরি করেছিল, কিন্তু লাস্টে গিয়ে জার্মানি 2-0 যেতে আর ক্লিন চিট রাখে। তো সেটা তো নেক্সট রাউন্ডে চলে যায়। আর তারপর ম্যাচ ছিল ইংল্যান্ড আর স্লোভাকিয়া। তো এই ম্যাচটা নিয়ে একটু বলা চলে, কারণ হচ্ছে এই ম্যাচটা যতই ইংল্যান্ড জিতুক সবাই ভেবেছিল, কিন্তু ম্যাচ কিন্তু সেরকম হয়নি। আর আলটিমেটলি ইংল্যান্ডই জিতেছিল, কিন্তু ম্যাচ সেরকম হয়নি। কারণ হচ্ছে 2 মিনিট অব দি স্লোভাকিয়া এক গোলে এগিয়েছিল 90 মিনিট। শুধু তাই না, অ্যাট টাইম 4 মিনিট না প্লাস মিনিট দিয়েছিল, 4 মিনিট কি 5 মিনিট দিয়েছিল, যেটা ইঞ্জুরি টাইম হয়। সেইখানে 94 না 92 মিনিটের মাথায় বেলিংহাম ব্যাকবালিতে গোল করেন, বাইসাইকেল কিক। ঠিক আছে, ব্যাকবালিতে গোল করেন, না হলে ইংল্যান্ড সেই ম্যাচটা হেরে যেত। ঠিক আছে, তো সেখান থেকে বেলিংহাম এক করে। এবার ম্যাচটা এক্সট্রা টাইমে যায়। ঠিক আছে, এক্সট্রা টাইমে 94-95 মিনিটের মাথায় হ্যারি কেইন গোল করে, দেন হচ্ছে 2-1 যেতে। না হলে ইংল্যান্ড এই রাউন্ড অফ 16 থেকেই ফুটে যেত, কোয়ার্টার ফাইনালে যেতে পারতো না, স্লোভাকিয়া চলে যেত। ঠিক আছে, নেক্সট ম্যাচ ছিল হচ্ছে স্পেন ভার্সেস জর্জিয়া। তো এখানে একটা কথা বলি যে সবাই ভেবেছিল স্পেন জিতবে, আর অ্যাজ আ রেজাল্ট স্পেনই জিতেছে, আর ডমিনেশন করে জিতবে ভেবেছিল, ডমিনেশন করে জিতেছে। কিন্তু গাইস, জর্জিয়া ফার্স্ট গোল মেরেছিল, এক গোল। তারপরে ডেড ব্লক ব্রোকেন জর্জিয়া করেছিল, স্পেন না কিন্তু। ঠিক আছে, এক গোলে এগিয়ে যায় জর্জিয়া, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। 35-30 মিনিটের মাথায় রড্রিক গোল করে সমতায় ফিরিয়ে আনে, ইকুয়ালাইজ করে। তো তারপরে পরপর গোল মারে। ঠিক আছে, লামানের ক্রসে ফ্যাবিয়ান রুইজের ক্রসে ইয়নমো একটা গোল করে। তো লাস্টে এই 4-1 স্পেন যেতে। এবং তারপরে ম্যাচ ছিল ফ্রান্স ভার্সেস বেলজিয়াম। তো ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচ বলতে গেলে ফ্রান্স জিতেছে, কোথাও না কোথাও আউট অফ দ্য বেট ফ্রান্স ছিল, যে হয়তো 55-45% হলেও ফ্রান্স এগিয়েছিল, আর সেটা রেজাল্টটাও তাই হয়েছে। কিন্তু চান্স বেশি ক্রিয়েট করেছে বেলজিয়াম, শট বেশি নিয়েছে বেলজিয়াম। ঠিক আছে, ওপেন প্লে বেশি চান্স ক্রিয়েট করেছে বেলজিয়াম, কিন্তু গোল ফ্রান্স মেরে যেতে। অ্যাকচুয়ালি গোল ফ্রান্স মারেনি, কোলোমানির শটটা ডিফ্লেক্ট হয়ে গোলে যায়, তো ওন গোল হয়। ঠিক আছে, যে এইটাই একটা কথা যে ফ্রান্স এখনো অব্দি একটা মাত্র গোল করেছে, টোটাল 3টে গোল করেছে। তার মধ্যে ফ্রান্স টিম মেম্বার হিসাবে একজনই গোল করেছে, কিলিয়ান এমবাপ্পে, তাও একটা। ঠিক আছে, বাদ বাকি 2টো গোলই ওন গোল এসেছে। দ্বিতীয়ত হচ্ছে যেই গোলটা এসেছে সেটা হচ্ছে সেট পিস থেকে এসছে, পেনাল্টি থেকে। ঠিক আছে, চতুর্থ তো এটাই হচ্ছে পয়েন্ট, যে সেট পিস থেকে আসলেও সেটা হচ্ছে পেনাল্টি থেকে এসছে, না কর্নার, না থ্রো, না ফ্রি কিক, এগুলো থেকে আসেনি। তো ফ্রান্স কোথাও একটু গোলের খিদায় খুঁজছে। আর এমন না যে মানছে একটা ম্যাচ শুধু নেদারল্যান্ডস ম্যাচটাই কিলিয়ান এমবাপ্পে খেলেনি, কিন্তু বাদ বাকি ম্যাচগুলো কিলিয়ান এমবাপ্পে খেলেছে, প্লাস হচ্ছে বাকিরা তো খেলেছে। কিলিয়ান এমবাপ্পে নয় একটা ম্যাচ খেলেনি, বাকিরা তো চান্স পেয়েছে। যাই হোক, সেই ফ্রান্সের যা টিম একজনের ওপর নির্ভর না, তো সেখানে দাঁড়িয়ে তো এটা ভাবাই কথা। তো তারপর ফ্রান্স আর বেলজিয়ামের 1-0 ফ্রান্স যেতে। তারপরে ম্যাচ ছিল পর্তুগাল আর স্লোভেনিয়া। এই ম্যাচটা নিয়ে বলার কথা কিছু নেই। ঠিক আছে, চান্সের পর চান্স পর্তুগাল ক্রিয়েট করে গেছে, মিসের পর মিস পর্তুগাল করে গেছে। ঠিক আছে, একটা টাইম প্রায় 90 মিনিটের শেষের দিকে পেপে 2-1 হয়ে গেছিল, সেখান থেকে বল লুজ করে সেটা নিয়ে যায়, দিয়েগো কোস্তা ভালো সেভ করে। তারপর এক্সট্রা টাইম ম্যাচ যায়, এক্সট্রা টাইমের ফার্স্ট স্টেপের একেবারে শেষের দিকে স্লোভেনিয়া পেনাল্টি কনসিড করে। ঠিক আছে, পর্তুগাল সেখান থেকে পেনাল্টি, আর পর্তুগালের পেনাল্টি মানে যদি পিচে সে থাকে, মানে যার কথা বলছি সে যদি থাকে সেই মারবে, সে আর কেউই না, শতকরে রোনাল্ডো। তো তিনি পেনাল্টি নেন, আর স্লোভেনিয়ার গোলেও তাদের ক্যাপ্টেন ছিল, যেরকম পেনাল্টি নিচ্ছিল পর্তুগালের ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সেরকম স্লোভেনিয়ার গোলেও ওবলাক ছিল, তো তিনি সেভ করে দেন। ঠিক আছে, রোনাল্ডোর ডান দিকে মারে, আর ওবলাকের ক্ষেত্রে সেটা বাদিক হয়েছে, সেটা সেভ করে দেয় ওবলাক। আর হচ্ছে তারপর সেটা সেভের পরও মানে তারপর ম্যাচ গড়াতেই থাকে। ঠিক আছে, আর সেটা 0-0 শেষ হয় অ্যাট টাইমের পরও। তারপর পেনাল্টি শুট আউট হয়, আর পেনাল্টি শুট আউটে পুরো জিনিস উল্টে যায়। মিনস হচ্ছে মানে বিশ্বাস্যকর একটা জিনিস ঘটে যায়, যেটা কিনা হচ্ছে আর কিছুই না, যে ফার্স্ট পেনাল্টি
স্লোভেনিয়ারা নেয়, ঠিক আছে, ফার্স্ট পেনাল্টি দিয়েগো কোস্তা সেভ দেয়, ঠিক আছে। তারপর পর্তুগালের হয়ে ফার্স্ট পেনাল্টি রোনাল্ডো নেয়, রোনাল্ডো কিন্তু এই ক্ষেত্রে গোল করে যায়, ঠিক আছে, তখন 1-0, ঠিক আছে, শুট আউটের ক্ষেত্রে একটাই টেক নিয়েছে 1-0। তারপরে আবার ডিওগো কোস্তা সেভ দেয়, ঠিক আছে, তখন দুটোর মধ্যে ওরা একটাও না আর আমরা একটার মধ্যে একটা দিয়ে ব্রুনো ফার্নান্ডিস আছে, ব্রুনো ফার্নান্ডিসের ক্ষেত্রেও ওব্লাক সেই দিকেই যায়, রোনাল্ডোর দিকেও কিন্তু শুট আউটের ক্ষেত্রে সেম দিকে যায়, ব্রুনোর দিকেও সেম দিকে যায়, কিন্তু সেভ দিতে পারেনি, গোল করে দেয়। এবার তো 2-0 বলা চলে দুটোর পর। লাস্ট মানে থার্ড নম্বর যেটা ছিল, ঠিক আছে, যেটা সেভ দিলে কিন্তু পর্তুগাল পুরো এগিয়ে, মানে তারপরে বাকি তিনটের মধ্যে পর্তুগাল একটা গোল দিতে পারলেই বা বাকি দুটোর মধ্যে পর্তুগাল যদি একটা সেভ দিতে পারতো কিন্তু পর্তুগাল জিতবেই, এরকম একটা ব্যাপার। সেই জায়গায় গিয়ে স্লোভেনিয়া আবার পেনাল্টি মিস করে, আর তিনটেই ডিওগো কোস্তা সেভ দেয়, ঠিক আছে, তিনটেই একদিকে মারে, তিনটেই ডিওগো কোস্তা সেভ দেয়। সব থেকে বড় কথা 100% রেকর্ড কনভার্স মানে সেভ রেকর্ড, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মানে তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ওয়ার্ল্ড রেকর্ড মানে ইউরো কাপ রেকর্ড বলা চলে, বাট এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডের টাইম। হ্যাট্রিক অফ সেভ এটা কিন্তু হয় না পেনাল্টি শুট আউটে, হ্যাঁ একটা দুটো মিস হয় বা কেউ একটা বাইরে মেরে দেয় এরকম হয়, কিন্তু হ্যাট্রিক অফ সেভ হয় না পরপর তিনটি, ঠিক আছে। তো এটা করেছে ডিওগো কোস্তা। এটা করার পর কোথাও না কোথাও পর্তুগালের অ্যাডভান্টেজ প্রচুর, কারণ বাকি তিনটের মধ্যে একটা গোল মারলে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল, বাকি দুটোর মধ্যে একটা সেভ করলে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল, মানে প্রচুর হাইতে পর্তুগাল কনফিডেন্স চলে যায়। লাস্টে বার্নার্ডো সিলভা আসে, সেম যখন পেনাল্টি মারছিল তো সেই দিকটাই মারে রোনাল্ডোর, কিন্তু সেটাও সেভ করতে পারেনি ওব্লাক, আর বার্নার্ডো সিলভা সেই গোলটা করে, আর সেখানে 3-0 আরামসে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে চলে যায়। তো আর স্লোভেনিয়া হেরে যায়, চলে যায়, ঠিক আছে। তারপরের ম্যাচ ছিল হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস রোমেনিয়া। এই ম্যাচটা নিয়ে হ্যাঁ নেদারল্যান্ডস 3-0 জিতেছে ঠিকই, কিন্তু বলার কথা একটা গোল কোটি গাকপো ভালো মেরেছে, সেটা পুরো একবার মাইনাস দিয়ে গোলকিপার ফার্স্ট বার দিয়ে ঢুকিয়েছে, সেখানে আমি বলবো না গোলকিপার দোষ ছিল, গোলকিপার যথেষ্ট জায়গা নিয়েছিল, মানে মানে জাস্ট কিছু ইঞ্চির জন্য ঢুকে গেছে, কিছু ইঞ্চি এদিক হলে বারে লাগতো, কিছু ইঞ্চি ওদিক হলে গোলকিপারের হাতে লাগতো, তো এরকম একটা ব্যাপার। পুরো যেটুকুনি ফাঁকা ছিল ওর মধ্যে দিয়ে ঢুকে গেছে, আর পেস ছিল 121 কিলোমিটার/আওয়ার পেসে মেরেছে, তো সেটাও একটা ব্যাপার। তো ওর জন্য ফার্স্ট গোলটা হয়, দিয়ে পুরো ওই গোলটা প্রায় 70 মিনিট প্লাস অব্দি 1-0 ছিল, যদিও নেদারল্যান্ডস প্রচুর গোল মিস করে, তাও বলবো ওই গোলটার জন্য অনেকটা এগিয়ে থাকে। তারপরে মানে যাই হোক একটা এক করলেই এগিয়ে যাবে রোমানিয়া, এরকম একটা সমান হয়ে যাবে, সরি, তো সেটা একটা হয়। কিন্তু গাইস তারপর পরপর দুটো, একটা ওই মিলানের দুটো গোল করে যেখানে একটা কডিকে অ্যাসিস্ট করে, তো তারপর লাস্টে 3-0 যেতে, এবং লাস্ট ম্যাচ, ঠিক আছে, অস্ট্রিয়া ভার্সেস টার্কি, ঠিক আছে, যেটা লাস্ট ম্যাচ ছিল রাউন্ড অফ 16-এ, সেটা যেতে হচ্ছে টার্কি, যেখানে সবাই ভেবেছিল অস্ট্রিয়া জিতবে, ঠিক আছে, কিন্তু সেখানে কোথাও না কোথাও কেন ভেবেছিল, কারণ ফ্রান্স আর নেদারল্যান্ডসের গ্রুপ থেকে অস্ট্রিয়া টপ করেছিল, ঠিক আছে, মাইন্ডে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ভেবেছিল মানে ম্যাচ ক্লোজ হলেও অস্ট্রিয়া জিতবে, ঠিক আছে, বা অন্তত ড্র হবে, কিন্তু না, টার্কি জিতে যায় 2-1। আর সব থেকে বড় কথা হচ্ছে আদেরগুলির প্রায় দুটোতেই অ্যাসিস্ট করে, প্রথমটাতে অ্যাসিস্ট হয় না কারণ ওটা ডিফ্লেকশন, মানে কি বলে ডিফেন্ডার আর গোলকিপারের পাঞ্চ আউটে এসে ওটা ফিনিশ করে ডিমিরাল, আর সেকেন্ডেরটা পুরো আদেরগুলির অ্যাসিস্ট দিল আর ফিনিশ করে ডিমিরাল, ঠিক আছে, তিনি কিন্তু সেন্ট্রাল ব্যাক, সেখান থেকে এসে কর্নারের সময় দুটো দিয়ে হেড করে গোল করে, আর একটা গোল সাবিস্টারের কর্নার থেকে আসে, ঠিক আছে, ফিনিশ করে। তো যাই হোক সেখানে 2-1 টার্কি যেতে, যেখানে অস্ট্রিয়া সবাই ভেবেছিল অস্ট্রিয়া জিতবে, তো সেটা হয় না। এবার এটাই হচ্ছে কথা যে মানে যারা যেরকমই ভাবুক কিন্তু খেলা সেরকম হয়নি, বা যেরকম ইতালি ফুটে গেছে, বা এখান থেকে ভেবেছিল অস্ট্রিয়া যাবে সেখান থেকে ফুটে গেছে, বা পর্তুগাল ইজিলি জেতেনি, ঠিক আছে, ফ্রান্সও ইজিলি জেতেনি, যদিও বেলজিয়াম ছিল, কিন্তু কোথাও না কোথাও বেলজিয়ামই বেশি অ্যাটাক করেছে, বেশি চান্স ক্রিয়েট করেছে, কিন্তু লাখ কাজ করেনি তাই, বা ইংল্যান্ডও উঠেছে ঠিকই, কিন্তু স্লোভাকিয়া যদি আর একটু টেনে দিত, ঠিক আছে, মানে আর 2-3 মিনিট ক্লিন শিট রাখতে পারতো, গোলটা না খেতো, তাহলে স্লোভাকিয়া থাকতো, ইংল্যান্ড থাকতো না। তো টাফ ফাইট হয়েছে কিছু ক্ষেত্রে ওয়ান সাইড ম্যাচ হয়েছে, কিন্তু গাইস সেই যাই হয়ে যাক, কিন্তু কোয়ার্টার ফাইনাল জমে গেছে, কারণ 4টে বড় টিম একদিকে, ঠিক আছে, তো আর এখানে ছোটো টিম বলে কিছু হয় না, যারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অব্দি পৌঁছে, যারা যথেষ্ট খেটে গেলে এসে পৌঁছায়, ঠিক আছে, যে যাই বলুক, কিন্তু সেখান থেকে আসাটা মুখের কথা না, সেখান থেকে এসেছে কোয়ার্টার ফাইনাল অব্দি, কিন্তু যেই টিমগুলোর ওপর বেশি নজর থেকে যে এরা জিততে পারে, তো সেটা একটা ব্যাপার। তো গাইস কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ হচ্ছে স্পেন ভার্সেস জার্মানি, ঠিক আছে, 5 জুলাই স্পেন ভার্সেস জার্মানি 9:30 থেকে, ঠিক আছে। এই ম্যাচটা ওয়ান টাইপ অফ, অনেকে ভেবেছিল হয়তো সেমিফাইনাল ম্যাচ টাইপ হবে, বা কোয়ার্টার ফাইনালেই আসতে পারে, কারণ ওরা গ্রুপ টপ করবে সবাই ভেবেছিল, আর সেখান থেকে তাই হয়েছে, তো কোয়ার্টার ফাইনালে আসবে সবাই ভেবেছিল। তো যাই হোক, কিন্তু আমি এখানে বলবো কোথাও না কোথাও একটু হলেও লাইটলি হলেও স্লাইট বেশি হলেও স্পেনের চান্স বেশি, ঠিক আছে, স্পেনের চান্স বেশি। আর সব থেকে বড় কথা যেখানে স্পেনের চান্স বেশি সেখানে কতটা বলতে হয় যে 55% স্পেন আর 45% জার্মানি, ঠিক আছে, খুব ক্লোজ, বা এরকমও বলা চলে 51% স্পেন আর 49% জার্মানি, এরকমও বলা চলে। যাই হোক খুব ক্লোজ ম্যাচ একটা, আর আমার মতে এই ম্যাচের
2-1 বা 3-1 স্পেন যাবে, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট 6 জুলাই রাত 12:30 থেকে, আমি কিন্তু সব টাইম আগে থেকেই বলছি, তারিখ আর টাইম সবসময় ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম হবে, ঠিক আছে। তো তারপরে ম্যাচ পর্তুগাল ভার্সেস ফ্রান্স, যেটা 6 জুলাই রাত 12:30 থেকে হবে, যেটা কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। আর পর্তুগাল ভার্সেস ফ্রান্সের এই ম্যাচটা, ঠিক আছে, আমি কোথাও না কোথাও 50-50 রাখছি, বাট হ্যাঁ, পর্তুগালও আহামরি গোল করেনি, ঠিক আছে। পর্তুগাল তাও কটা বলবো, 5টা গোল করেছে, যার মধ্যে এরাও 2টো গোল করেছে, ঠিক আছে। আর 2টো ম্যাচে গোল করতে পারিনি, এটাও দেখতে হবে, যেখানে জর্জিয়ার এগেনস্টে গোল করতে পারিনি, জর্জিয়া 2টো গোল মেরে দেয়। তারপরে ম্যাচে ওরাও, স্লোভেনিয়াও গোল করতে পারেনি, ওরাও গোল করতে পারেনি। তো এটা একটা দেখা, সেটা একটা ব্যাপার, ক্লিন শিট। আর বাদ বাকি 2টো ম্যাচে একটা ক্লিন শিট রাখতে পেরেছে, একটা রাখতে পারেনি। টার্কির এগেনস্টে একটি ক্লিন শিট রাখতে পেরেছে, আর চেক রিপাবলিকের এগেনস্টে পারেনি, সেখানে চেক রিপাবলিকের আগে স্ট্রাইক করেছিল। তো এটা একটা ব্যাপার, কিন্তু তাও 2টো ওন গোল, আর বাদ বাকি 3জন গোল করেছে, বার্নার্ডো সিলভা আর ব্রুনো আর তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোথাও না কোথাও তাও পর্তুগালের হয়ে স্কোর হয়েছে, কিন্তু ফ্রান্সের হয়ে স্কোর হয়নি, আর ফ্রান্স গোলও খেয়েছে, এমন না যে ফ্রান্স গোল খায়নি, পোল্যান্ডের এগেনস্টে গোল খেয়েছে। তো এটা একটা দেখার বিষয়, দেখবার বিষয়। তো কিন্তু হ্যাঁ, ফ্রান্স কোথাও না কোথাও কম গোল খেয়েছে পর্তুগালের তুলনায়, কিন্তু বড় ম্যাচে বড় প্লেয়াররা যেরকম পিপি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রুনো, বার্নার্ডো সিলভা, এরাও জ্বলে উঠতে পারে। অবশ্যই ফ্রান্সেরও সবাই জ্বলে উঠতে পারে, কিন্তু আমি এক্ষেত্রে আমি 50-50 রাখছি পর্তুগাল আর ফ্রান্সের। ঠিক আছে, ফ্রান্স নিয়ে একটা কথা বলা হয়, তাহলে আমি বলবো ম্যাচটা ড্র হবে, সে 1-1 হোক, 0-0 হোক, আর 2-0 হোক, আর খুব চান্স হলে মানে যাই হোক 1 গোলে হয়তো পর্তুগাল জিততে পারে। আর পেনাল্টি শুট আউটে ডিয়েগো কোস্তা যা ফর্ম দেখিয়েছে, তাতে মনে হচ্ছে সেটা হলেও পর্তুগাল আপার হ্যান্ড, কারণ পর্তুগালের টেকার নেওয়ার জন্য বেশি এক্সপিরিয়েন্সের ভালোই আছে। ফ্রান্সের কাছেও আছে গ্রিজম্যান, এমবাপে, ঠিক আছে, কোলোমানে, টুরেম, এরাও অ্যাটাকার, আর প্লাস ভালো কোম্যান, এরাও অ্যাটাক নিতে পারে, ঠিক আছে, পেনাল্টি ভালো নিতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স একটা ব্যাপার, ঠিক আছে। মাইন্ড গেম যখন খেলা হবে তখন কোথাও না কোথাও সেটা কাজ করবে। তো সেই জায়গাটা একটু আউটবিট বেশি, পর্তুগালের বেশি, প্লাস হচ্ছে ডিয়েগো কোস্তার ফর্ম। যদিও ম্যাকম্যান ও ভালো গোলকিপার, ও ভালো পেনাল্টি সেভ দেয়, কিন্তু কোথাও না কোথাও মানে ডিয়েগো কোস্তার একটা কনফিডেন্স লেভেল হাই, আগের ম্যাচে এরকম হয়েছে, তো ওখান থেকে হতে পারে। কারণ এই আমি বলছি না 3টে আবার সেভ দিয়ে দেবে, 5টার মধ্যে 2টো সেভ দেবো, পেনাল্টি শুট আউট বিশাল ব্যাপার। তার মধ্যে যদি কেউ একটা বাইরে মেরে দেয়, তার মানে 3টে হয়ে যাচ্ছে। তো এরকম যদি আমি বলছি না এটাই হবে, কিন্তু যদি হয় 2টো যদি সেভ দেয়, অনেক ব্যাপার, ঠিক আছে। আর এখান থেকে 4টেও গোল হয়, তাহলেও অনেক ব্যাপার। তো যাই হোক, তারপরে ম্যাচ যেটা বলছি, তারপরে ম্যাচ ইংল্যান্ড আর সুইজারল্যান্ড। আমার মতে সুইজারল্যান্ড টিম কোথাও না কোথাও আমি এগিয়ে রাখছি। সব থেকে বড় কথা হচ্ছে সুইজারল্যান্ডের মতন টিম কোথাও না কোথাও জার্মানিকে হারিয়ে দিয়েছিল। তো জার্মানি যথেষ্ট ভালো খেলেছে, সেকেন্ড বেস্ট টাইপ খেলেছে ডিফেন্স, মানে ওভারঅল ফুটবল দেখলে স্পেনের থেকে পরেই ধরছি, কারণ স্পেনকে আমি টপ ধরছি। তো সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড সেখানে ফাইট দিয়েছে, এমনকি হারিয়েও দিত যদি লাস্ট মিনিটও ইকুয়ালাইজার একটা না আসতো। তো সেটার জন্যই আমি, সেখানে ইংল্যান্ড গোল করতে পারছে না, ঠিক আছে। লাস্ট ম্যাচে কোনো রকমে জিতেছে, না হলে হয়তো মানে কি বলবো, ভাগ্যক্রমে জিতেছে, যেরকম বেলজিয়াম ভাগ্যক্রমে হেরেছে, ঠিক আছে, বলা চলে, সেরকম ভাগ্যক্রমে জিতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোথাও না কোথাও আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখছি। আর এগিয়ে রাখছি মিনস ওরকম না যে 51 বা 45-55 এরকম না, আমি পুরো 60-40 এগিয়ে রাখছি হচ্ছে সুইজারল্যান্ডকে, ঠিক আছে। আমার মনে হয় স্কোর লাইন 2-0 বা 2-1 হতে পারে, ঠিক আছে, কারণ ইংল্যান্ডের নিজেদের মধ্যে খেলা ভালো হচ্ছে না। আর লাস্ট ম্যাচ, ঠিক আছে, 7 জুলাই রাত 12:30 থেকে, যেটা হবে নেদারল্যান্ডস আর টার্কি। এই ম্যাচটাও দেখার মতন, ঠিক আছে। নেদারল্যান্ডস যতই ভালো কি বলে রাউন্ড অফ 16 খেলে আসুক কোয়ার্টার ফাইনালের জন্য, কোয়ালিফাই করার জন্য, কিন্তু সেখানে কোন টিম ছিল, ঠিক আছে, যদিও রোমানিয়া, আমি বলছি না রোমানিয়াও টপ করে এসে এমন একটা গ্রুপ থেকে, যেটা বিশ্বাস করা যায় না, কিন্তু তাও কোথাও না কোথাও আমার মনে হয় যে রোমানিয়া সেই তুলনায় সেই ম্যাচও খেলতে পারেনি রাউন্ড অফ 16 ম্যাচটা। তো বলা চলে নেদারল্যান্ডস কোথাও না কোথাও ইজি অপোনেন্ট পেয়েছিল। তো সেই তুলনায় আমি বলছি না টার্কি আর নেদারল্যান্ডস ম্যাচটা খুব ইজি হয়ে যাবে টার্কির কাছে, কিন্তু ওই এক্ষেত্রেও আমি 55-45 রাখবো, ঠিক আছে, টার্কি আর নেদারল্যান্ডসের ইয়েতে। তো নেদারল্যান্ডসকে আপার হ্যান্ড রাখবো, ঠিক আছে। এক্ষেত্রে 2-1 বা 2-0 হতে পারে, ঠিক আছে। তো এই 4টে ম্যাচ হবে, ঠিক আছে। তো আমার মতে উইনার আমি পিক করছি স্পেন, পর্তুগাল, ঠিক আছে, সুইজারল্যান্ড আর হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে। ঠিক আছে, কারা জিতলে কোথায় যাবে, স্পেন আর জার্মানির ম্যাচ জিতলে, ঠিক আছে, যে জিতবে সে 10 জুলাই রাত 12:30 থেকে পর্তুগাল আর ফ্রান্সের ম্যাচ যে জিতবে তার সাথে খেলবে, ঠিক আছে। আর নেদারল্যান্ডস আর টার্কির ম্যাচ যে জিতবে সে 11 জুলাই রাত 12:30 থেকে ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের সাথে জিতবে। আর যে স্পেন জার্মানি আর পর্তুগাল ফ্রান্স ম্যাচটা যারা জিতবে তাদের সাথে, ঠিক আছে, 15 জুলাই রাত 12:30 থেকে নেদারল্যান্ডস টার্কি আর ইংল্যান্ড সুইজারল্যান্ডের যারা জিতবে তাদের সাথে ফাইনাল, ঠিক আছে, 15 জুলাই রাত 12:30 থেকে। তো গাইস, এটা ছিল ইউরো 2024 এর কোয়ার্টার ফাইনাল অ্যানালিসিস, ঠিক আছে, প্রিভিউ আর অ্যানালিসিস, রাউন্ড অফ 16 রেজাল্ট রিভিউ আর অ্যানালিসিস, আর হচ্ছে কোথাও না কোথাও মানে প্রেডিকশনও, ঠিক আছে, কোয়ার্টার ফাইনাল প্লাস সেমিফাইনাল আর ফাইনালের কাইন্ড অফ অ্যানালিসিস। আর আপনারা জানেন নকআউট স্টেজের নিয়ম, যে 90 মিনিট খেলা হয়, যে টিম যদি কোনো টিম জিতে যায়, ঠিক আছে, গোল মার্জিন বেশি থেকে যেতে তারা জিতে যাবে। কিন্তু যদি সেখানে সমান হয়, তাহলে অ্যাডেড টাইম 15-15-30 দুটো হাফে খেলা হয় 15-15 করে 30 মিনিটের। সেখানে যদি কোনো টিম লিড নিয়ে জিততে পারে তো জিতে গেলে সেই টিম জিতে গেল আর অপোনেন্ট বেরিয়ে গেল। যদি সেক্ষেত্রেও না হয় তাহলে পেনাল্টি শুট আউট হয়। পেনাল্টি শুট আউটেও যদি কোনো রেজাল্ট না আসে, 11 জন মারার পর সমান নিয়ে হয়, তাহলে
টসের মাধ্যমে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই হয়, যে টিম টস জেতে সেই টিম নেক্সট রাউন্ডে যায়। তো সেটা হচ্ছে নিয়ম, কিন্তু আশা করি কোনো টিমকে টসের জন্য না বেরোতে হয়, কারণ সেটা হার্ড লাগ, খুবই হার্ড লাগ। পেনাল্টি শুট আউটে বেরালেই খারাপ লাগে, কারণ ওখানে আর কিছু করার থাকে না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে টস তো আরও গায়ে লাগবে, তো সেটা না হোক। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।